ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে 2024 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং জয়েন্ট এন্ট্রান্স মেন ক্যান্ডিডেটদের যে কাউন্সেলিং ফ্লো চার্ট সেই বিষয়ে আলোচনা করব। এটা আজকেই দেখুন রিভাইজড পাবলিশ হয়েছে 7 জুলাই 2024। এবার আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো এই দুই ধরনের ক্যান্ডিডেট প্রথমে 500 টাকা ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনারা চয়েস ফিলিং করবেন, যে কলেজগুলি আপনাদের চয়েস ফিলিং করার পর চয়েস লক করতে হবে রাউন্ড ওয়ানের আগে, এবং সংশ্লিষ্ট ডেট সমস্ত দেওয়া হয়ে গেছে। আপনারা অলরেডি ডেটগুলো পেয়ে গেছেন। তো চয়েস লক করার পর এবার রাউন্ড ওয়ানে যখন রেজাল্ট পাবলিশড হবে সিট অ্যালটমেন্টের, এবার সেক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। আপনি অ্যালোটেড সিট আপনার জন্য হতে পারে, আবার নট অ্যালোটেড হতে পারে বা অ্যালোটেড হতে পারে, যে কোনো একটা। যদি অ্যালোটেড না হয় আপনার ক্ষেত্রে রাউন্ড ওয়ানে, সেক্ষেত্রে আপনি রাউন্ড টুতে পার্টিসিপেট করবেন। সেটা হচ্ছে রাউন্ড টু এর এ ক্যাটাগরি। আমি সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যদি সিট অ্যালোটেড হয়ে যায় তাহলে আপনাকে সিট অ্যাকসেপ্ট করতে হবে প্রয়োজনীয় ফিস দিয়ে। যদি আপনি ফিস না দেন তাহলে আপনি কাউন্সিলিং পদ্ধতি থেকে বেরিয়ে গেলেন। ফিস দিলে এবার যে কলেজের জন্য আপনি সিট অ্যাকসেপ্ট করলেন সেখানে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে। যদি আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে না যান, আপনি কাউন্সিলিং পদ্ধতি থেকে বেরিয়ে গেলেন। যদি আপনার ডকুমেন্ট ক্যান্সেল হয়, আপনি সেক্ষেত্রে রাউন্ড টুতে পার্টিসিপেট করবেন, সেটা বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর যদি ডকুমেন্ট ভেরিফিকেশান আপনি এলিজিবল না হন, সেক্ষেত্রেও আপনি কাউন্সিলিং পদ্ধতি থেকে বেরিয়ে গেলেন। আচ্ছা, এগুলো গেল আপনার বেরিয়ে যাওয়া বা ক্যান্সেল ইত্যাদি বিষয়। এবার ডকুমেন্ট ভেরিফিকেশান যদি ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আবার কী কী আসছে? আপনি যে চয়েস অ্যালট আপনার জন্য হয়েছে, সেক্ষেত্রে আপনার দুটি অপশন হতে পারে। এক, ফার্স্ট চয়েস আপনি পেতে পারেন, কিংবা আপনি যেটা ফার্স্ট চয়েস দিয়েছিলেন সেটা পাননি, আপনি সেকেন্ড, থার্ড, ফোর্থ কোনো একটা চয়েসের কলেজটা আপনি পেয়েছেন। এবার যদি ফার্স্ট চয়েস পেয়ে যান তাহলে তো আপনার ক্ষেত্রে আর আপগ্রেডেশন বা অন্য কোনো বিষয় আসছে না। সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট কলেজে আপনাকে রিপোর্টিং করতে হবে, এবং রিপোর্টিং করার পর যদি আপনি রিপোর্টিং না করেন তাহলে আপনি বেরিয়ে গেলেন কাউন্সিলিং পদ্ধতি থেকে। আর যদি আপনি রিপোর্ট করেন তাহলে আপনি সেই সংশ্লিষ্ট কলেজে জয়েন করলেন, এবং তারপর আপনার পড়াশোনা শুরু হলো। এই হলো গিয়ে বিষয়। আচ্ছা, এবার যদি আপনি ফার্স্ট চয়েস না পান, সেকেন্ড বা থার্ড চয়েস, সেক্ষেত্রে কি হতে পারে? দুটো অপশন, আপনি আপগ্রেডেশন করবেন অথবা করবেন না। যদি আপনি আপগ্রেড না করেন তাহলে যেটা আপনার অ্যালট হয়েছে আপনি সেখানেই পড়াশোনা করবেন। সেক্ষেত্রে আপনাকে রিপোর্ট করতে হচ্ছে। রিপোর্ট না করলে আপনি বেরিয়ে গেলেন, রিপোর্ট করে আপনি সংশ্লিষ্ট কলেজে জয়েন করলেন পড়াশোনায়। এবার যদি আপনি আপগ্রেডেশনের জন্য যান, ইয়েস করেন, সেক্ষেত্রে আপনি রাউন্ড টুতে পার্টিসিপেট করবেন, সেটা হচ্ছে সি ক্যাটাগরি। তাহলে আমরা এবার চলে যাচ্ছি রাউন্ড টুতে। এ, বি, সি এই তিনটি ক্যাটাগরি। এবার দেখুন রাউন্ড টুতে আমরা চলে এলাম। আমি একদম চলে যাই। দেখুন আমি এখানে লিখে দিয়েছি রাউন্ড টু এ হচ্ছে নট অ্যালোটেড, মানে কলেজ পায়নি। আর রাউন্ড টু বি হচ্ছে আপনার কলেজ পেয়েছিল কিন্তু ডকুমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। আর রাউন্ড টু সি হচ্ছে যে ইনি আপগ্রেডেশনের জন্য ইয়েস করেছেন। বেশ, তাহলে এক্ষেত্রে এবার দেখুন রাউন্ড টু এ মানে যে কলেজ যার জন্য অ্যালট হয়নি, তাহলে তার ক্ষেত্রে কি অপশন হতে পারে? ফ্রেশ অ্যালটমেন্ট হতে পারে আপনার সেকেন্ড রাউন্ডে। সেক্ষেত্রেও তাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে, যে আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন সিটটা। যদি না দেন আপনি কাউন্সিলিং পদ্ধতি থেকে বেরিয়ে গেলেন। এবার যদি আপনি পেমেন্ট করেন তাহলে এবার আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে পার্টিসিপেট করতে হবে। আর রাউন্ড টু বি হচ্ছে যাদের ডকুমেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাহলে তার আগের পদ্ধতি পর্যন্ত তাদের হয়ে রয়েছে, তারা আবার ফার্দার ডকুমেন্ট ভেরিফিকেশানে যে পার্টিসিপেট করলো। তাহলে এই দুটি স্টেজ আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানে এখন এসে হাজির। তাহলে এক্ষেত্রে যদি ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনি পার্টিসিপেট না করেন, আপনি বেরিয়ে গেলেন। যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে এলিজিবল ফর মপ আপ রাউন্ড। আর যদি আপনি ডকুমেন্ট ভেরিফিকেশানে এলিজিবল না হন, সেক্ষেত্রেও আপনি কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলেন। ডকুমেন্ট যদি এবার অ্যাকসেপ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার চয়েস অ্যালট হলো। সেক্ষেত্রে এবার এখানেও তাই, আপনার যদি ফার্স্ট চয়েসটা আপনি পেয়ে যান তাহলে আপনি তো রিপোর্ট করলেন। যদি রিপোর্ট না করেন তাহলে আপনি বেরিয়ে চলে গেলেন। আর রিপোর্ট করলে আপনি সংশ্লিষ্ট কলেজে যোগদান করলেন। এবার যদি আদার চয়েস অর্থাৎ ফার্স্ট চয়েস আপনি পাননি, সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস পেলেন, সেক্ষেত্রেও দুটো অপশন, আপনি আপগ্রেডেশনের জন্য ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। যদি আপনি আপগ্রেডেশনে না যান তাহলে আপনাকে রিপোর্টিং করে আপনি কলেজে জয়েন করলেন। আর যদি রিপোর্টিং না করেন তাহলে আপনি কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলেন। আর যদি আপগ্রেডেশনটা আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে রইলেন। এবার চলে যাচ্ছে রাউন্ড টু সি, যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছেন। তাহলে এরপরে কি হলো? তারা হয়তো নয়, তারা তার মানে ফার্স্ট চয়েস পায়নি ফার্স্ট কাউন্সিলিংয়ে, তারা সেকেন্ড বা থার্ড চয়েসটা পেয়েছে। সেক্ষেত্রে কি হতে পারে? তারা আপগ্রেডেড টু ফার্স্ট চয়েস, তারা ফার্স্ট চয়েসে আপগ্রেড হয়ে যেতে পারে। যদি আপগ্রেড হয়ে যায় সেক্ষেত্রে তারা রিপোর্টিং করবে।
যদি রিপোর্টিং না করে তারা বেরিয়ে গেল, আর রিপোর্ট করে তাহলে তারা তাদের সংশ্লিষ্ট কলেজে যোগদান করলো। আচ্ছা, এবার আপগ্রেডেড টু আদার চয়েস, যদি যেমন ধরুন হয়তো সে ফোর্থ চয়েসটা পেয়েছিল, সে সেকেন্ড চয়েসে আপগ্রেড হলো, তাহলে সেক্ষেত্রেও তাকে রিপোর্টিং করতে হবে। যদি রিপোর্টিং না করে তাহলে সে এলিজিবল ফর মপ আপ, আর রিপোর্ট করলে সে সংশ্লিষ্ট কলেজে যোগদান করলো। আর যদি নট আপগ্রেড করে তাহলে সেক্ষেত্রেও তিনি রিপোর্টিং করবেন, রিপোর্টিং করে সংশ্লিষ্ট কলেজে জয়েন করবেন। আর রিপোর্টিং যদি না করেন তিনি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে রইলেন। তাহলে এবার চলে যাচ্ছে আমরা ফাইনাল মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে কী কী কেস হতে পারে? অল ক্যান্ডিডেটস অ্যালোটেড সিটস ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 এক্সেপ্ট, অর্থাৎ যারা বেরিয়ে যায়নি, যাদের সিট অ্যালোটেড হয়েছে রাউন্ড 1 এবং রাউন্ড 2, অ্যাডমিটেড ক্যান্ডিডেটস, পরিষ্কার এখানে লেখা আছে, এটা হলো এক ধরনের ক্যাটাগরি। আর 2 আর 3টা হচ্ছে নট অ্যালোটেড ইন রাউন্ড 1 অর রাউন্ড 2, অর্থাৎ প্রথম দুটি রাউন্ডে তারা কলেজ অ্যালট তাদের জন্য হয়নি। আর একটা কেস হতে পারে নট রেজিস্টার্ড। প্রথম কেসটা হলে তাদেরকে নিউ অ্যালটমেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে তারা নতুন বিদ্যালয়ে নতুন কলেজে রিপোর্টিং করবে। রিপোর্টিং না করলে তারা বেরিয়ে গেল আপনার কাউন্সিলিং পদ্ধতি থেকে। আর যদি রিপোর্টিং করে তারা সংশ্লিষ্ট কলেজে জয়েন করলো। এটা গেল এই ধরনের কেস। এবার শেষের দুটো ধরনের কেস তারা তাহলে মপ আপ রাউন্ডের অ্যালটমেন্টের জন্য যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এর আগে কি হচ্ছে, এদেরকে কলেজ অ্যালটই করা হয়নি বা তারা কলেজ পায়নি, তাহলে এক্ষেত্রে তাদের ফ্রেশ অ্যালটমেন্ট হবে। সেক্ষেত্রে তাদেরকে সিট যে তারা নিচ্ছে তার জন্য ফিস দিতে হবে। ফিস যদি না দেয় তারা বেরিয়ে গেল কাউন্সিলিং পদ্ধতি থেকে। ফিস যদি দেওয়া হয় সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট যদি ভেরিফিকেশনে পার্টিসিপেট না করে সেক্ষেত্রেও তারা বেরিয়ে গেল, বা কোনো কারণে ডকুমেন্ট যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রেও তারা বেরিয়ে গেল এই পদ্ধতি থেকে। আর যদি ডকুমেন্ট তাদের অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্রে তাদেরকে রিপোর্টিং করতে হবে। যদি রিপোর্টিং না করে তাহলেও তারা কাউন্সিলিং পদ্ধতি থেকে বেরিয়ে গেল, আর রিপোর্টিং করলে তারা নতুন কলেজে যোগদান করবে। এই হচ্ছে আমরা রাউন্ড 1, রাউন্ড 2 এবং আপনার মপ আপ রাউন্ড। এবং অত্যন্ত সতর্ক হয়ে এই কাউন্সিলিং প্রক্রিয়ায় যোগদান করতে হবে, বিশেষ করে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। তার কারণ চয়েস ফিলিংয়ে কোনটা আপনি ফার্স্ট চয়েসে রাখবেন, কোনটা সেকেন্ড থার্ড চয়েসিংয়ে রাখবেন, বিশেষ করে আপনার যদি আপগ্রেডেশনের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যদি আপনি ফার্স্ট চয়েস না পান। কাজে টোটাল বিষয়টাকে কিন্তু আগে থেকে সাজিয়ে নিয়ে আপনারা কাজ শুরু করবেন, তাহলে বিষয়টা কিন্তু অনেকটা সহজ হবে। আমি যতটা সম্ভব এখানে যে ফ্লো চার্টটা দিয়েছে, ফ্লো ডায়াগ্রামটা দিয়েছে, সেটা আমি সহজ করে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।